নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি চারদিক এবং প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, ক্রমশই তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দল বাড়ছে এবং তাই প্রকাশ্যে এলো আবারও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এবং সোমনাথ শ্যামের গোষ্ঠী কোন্দলে। এবং কোন্দলের মধ্যেই মুখোমুখি অর্জুন সিং এবং সোমনাথ শ্যাম এবং তাদের এই সম্পর্কে টানাপোড়েন, তাদের এই সম্পর্কের যে আকচি তা নিয়েই ভাটপাড়ায় তৃণমূল নেতৃত্বের বৈঠক। সেই বৈঠকে উপস্থিত নির্মল ঘোষ, তাপস রায়, সেচমন্ত্রী পার্থ ভৌমিক সহ অন্যান্যরা। ফের সোমনাথকে নিশানা অর্জুন সিং এর। কোন্দলের মধ্যেই মুখোমুখি অর্জুন সিং, সোমনাথ শ্যাম। এ বিষয়ে আমরা সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং রয়েছেন আমাদের সঙ্গে। শুভজিৎ, কি জানা যাচ্ছে এই মুহূর্তে তাদের যে সম্পর্কের টানাপোড়েন তা নিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বৈঠকে বসেছেন? দেখো, বেশ কিছুদিন আগে থেকে কিন্তু ভাটপাড়ায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে, আর সেই প্রকাশ্যে গোষ্ঠী দ্বন্দ্ব হওয়ার পরে রীতিমতো রাজ্য থেকে জেলা তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতারা কিন্তু অস্বস্তিতে পড়েছেন। যেহেতু তুমি জানো সামনে 2024-এর লোকসভা নির্বাচন, আর তার আগে এমন ধরনের গোষ্ঠী দ্বন্দ্ব হওয়াতে স্বাভাবিকভাবেই কিন্তু অস্বস্তিতে পড়ে শাসক দল। সেই কারণেই আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কংগ্রেসের যারা তৃণমূল নেতৃত্ব রয়েছেন, অর্থাৎ দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার যিনি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নির্মল ঘোষ, সাথে থাকবেন সভাপতি তাপস রায় এবং রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক সহ একাধিক হেভিওয়েট তৃণমূল কংগ্রেসের নেতারা, সাথে অর্জুন সিং এবং সোমনাথ শ্যামকে নিয়েও একটি বৈঠক কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আর সেই বৈঠক থেকেই সম্ভবত এই জট কাটবে কিনা এখন লক্ষ্য কিন্তু সেই দিকেই। একেবারেই। তোমার কি মনে হচ্ছে শুভজিৎ, তুমি এখনো পর্যন্ত কি জানতে পারছো এই বৈঠক হতে চলেছে সোমনাথ শ্যাম এবং অর্জুন সিং এর যে সম্পর্কের টানাপোড়েন তা নিয়ে, কিন্তু তারপরেও কি কোথাও গিয়ে তাদের যে সম্পর্ক এই মুহূর্তে যে অবস্থায় রয়েছে সেই সম্পর্ককে কি অ্যাড্রেস করতে পারবে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব? দেখো, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কিন্তু প্রথম দিন থেকেই বলার চেষ্টা করছে, যবে থেকে তৃণমূল কংগ্রেসের দুটো গোষ্ঠী অর্থাৎ সাংসদ একদিকে বিধায়ক একদিকে, তারা কিন্তু দুজনেই তারা যখন একে অপরকে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে তারা প্রচার থাকলেও কিন্তু একে অপরের বিরুদ্ধে যখন যারা তোপ দাগছিলেন, সেদিকে কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব ছিলেন তারা কিন্তু চেষ্টা করছিলেন তাদের ঝামেলা মিটিয়ে দেওয়ার, কিন্তু সেই ঝামেলা কিন্তু মেটেনি। অতএব যে ঘটনা ঘটেছে, অর্থাৎ সঞ্জিত সিং এর অ্যারেস্ট হওয়ার পরে যে ঘটনা আরো তৃণমূল কংগ্রেসের ভাটপাড়া জগদ্দলে দেখা দিচ্ছে, সেদিকে কিন্তু লক্ষ্য রেখে এখন আশা করা যাচ্ছে যে সামনেই লোকসভা নির্বাচনের জন্য কিন্তু এখন গোষ্ঠী কোন্দল মিটিয়ে দেওয়া হয় বলে মনে করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। একেবারেই। শুভজিৎ, আরো একটি বিষয় তোমার কাছে জানতে চাইবো শুভজিৎ, যে যে দেখো আমরা যেমনটা জানতে পেরেছি যে এখনো পর্যন্ত কিন্তু বারে বারে নিশানা করছে। একবার আমরা দেখতে পাচ্ছি সোমনাথ শ্যাম, বিধায়ক সোমনাথ শ্যাম একদিকে যেমন দেখছি অর্জুন সিংকে নিশানা করছে, তেমনই অপরদিকে দেখছি অর্জুন সিং কিন্তু সোমনাথ শ্যামকে নিশানা করছেন। সেক্ষেত্রে তাদের মধ্যেকার যে এই দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের এই শুধু একটি মাত্র বৈঠক সরাতে পারবে? দেখো, একটি মাত্র বৈঠক কেন, একাধিকবার বৈঠক হলেও ব্যক্তিগতভাবে মনে করা হচ্ছে যে এই দ্বন্দ্ব কিন্তু মেটার নয়। শুধুমাত্র রাজনৈতিক কারণে কিন্তু এনাদের দ্বন্দ্ব না, ব্যক্তিগত কারণ রয়েছে এই রাজনীতির মধ্যে। সেদিকে যেমন চিন্তা ভাবনা করেই কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কথা বলবেন, কিন্তু মনে করা হচ্ছে যে একটা কেন, এরকম 10টা বৈঠক হয়ে গেলেও মিটবে না সাংসদ এবং বিধায়কের মধ্যে এই দ্বন্দ্ব। কারণ তুমি জানো গতকালকে সাংসদ যে কথাগুলি বলেছেন তার পাল্টা আজকে সকালবেলা বিধায়ক সোমনাথ শ্যাম বলছেন যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন, সেই কারণেই উনি এরকম ভাবে কথাবার্তা বলছেন। এখনো পর্যন্ত অর্জুন সিং এর পাল্টা প্রতিক্রিয়া পাওয়া না গেলেও কিন্তু অর্জুন সিং ঘনিষ্ঠ মহল সূত্রে খবর যে যেভাবে এই দ্বন্দ্ব বাড়ছে তাতে মনে হচ্ছে না একটা বৈঠকের শেষে এই দ্বন্দ্ব গোষ্ঠী কোন্দল মিটবে। একেবারেই। শুভজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো, এর পাশাপাশি আমরা শুনবো যে অর্জুন সিং গতকাল ঠিক কি বলেছিলেন, আমরা শুনবো। সোমনাথ শ্যাম কে হরিদাস পাল, তাকে আমাকে জবাব দিতে হবে? এ তো সওয়াল তো যেখানে সর্বোচ্চ নেত্রী যেখানে ডিসিশন দিয়েছেন সেখানে এই চুনোপুটিকে জবাব দিতে হবে আমাকে? এই ব্রয়লার মুরগিকে জবাব আমাকে দিতে হবে, যার নিজের কোনো ঠিকানা নেই, যার কি বলা যায়, যার কোনো অস্তিত্ব নেই, যার ডিএনএতে সিপিএম কংগ্রেস আছে। আমাদের তো ডিএনএতে সিপিএম নেই। তারা সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে কি না কি করেছে, এক্সাইড ব্যাটারি থেকে কন্ট্রাক্টরি থেকে নিয়ে কি না কি করেছে। মানে আমার অত সময় খারাপ হয়ে গেছে কি আমাকে
আমার ভাইপোকে ইনভলভ করতে হবে? আমরা একটা ব্যাপক মানুষকে জনজাগরণ করার চেষ্টা করবে কি এই ধরনের সামাপোকা লোহাচোর এই এলাকার পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করছে, তৃণমূলের দলটাকে ক্ষতি করার চেষ্টা করছে। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা সোমনাথ শ্যাম কি বলেছেন শুনবো। আমি লেস ইন্টারেস্টেড ওনার কোনো কথার উত্তর দিতে, কেন আমি জানি উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। তার জন্য উনি মানে অর্জুন সিং আপু সিংয়ের কাকা, সেজন্যে ওনার কোনো কথার উত্তর এই মুহূর্তে আমি দেবো না। আমার কাছে যা তথ্য আছে আগে পুলিশের হাতে তুলে দেবো, তারপরে মিডিয়ার সামনে নিশ্চয়ই বলবো। থ্যাংক ইউ। অর্থাৎ দেখা গেল যে ঘটনার সূত্রপাত হয়েছিল ভিকি যাদব খুনের ঘটনাকে নিয়ে, সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে একেবারে বীরভূমের যে একেবারে পারদ চড়ছে রাজ্য রাজনীতির। একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তিনি যেমন বিধায়ক সোমনাথ শ্যামকে নিশানা করছেন, অপরদিকে তেমনই একইভাবে কিন্তু সোমনাথ শ্যামও অর্জুন সিংকে নিশানা করছেন এবং দুজনেরই যেমনটা বক্তব্য যে মানসিক ভারসাম্যহীন হয়ে গিয়েছেন তারা, এবং সেই কারণেই কিন্তু কোথাও গিয়ে এই ধরনের একটা মন্তব্য আসছে। এবং তার পাশাপাশি অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের সম্পর্কের যে আকচাকচি তা নিয়ে কিন্তু তৃণমূল নেতৃত্বের বৈঠক ইতিমধ্যেই তারা ভাটপাড়াতে বৈঠকে বসেছেন এবং এ নিয়ে আমরা আবারও যাব। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, এই মুহূর্তে কি কি জানা যাচ্ছে? তুমি যেমনটা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যে এই অর্জুন সিং এবং সোমনাথ শ্যামের সম্পর্কের যে টানাপোড়েন তা নিয়ে যে বৈঠকে বসবে, আর কি কি জানা যাচ্ছে এই মুহূর্তে? দেখো, শুধুমাত্র এই সম্পর্ক টানাপোড়েনের একটা তো বৈঠক রয়েছে, তার সাথে কিন্তু লক্ষ্য 2024 সেই দিকেও কিন্তু একটি বৈঠক করা হবে। শুধুমাত্র সাংসদ বিধায়ককে নিয়ে একটা আলাদা বৈঠক করা হবে, আরেকটা যারা দলীয় কর্মীরা রয়েছেন অর্থাৎ এলাকার যারা সহ সভাপতি রয়েছেন, যুব তৃণমূল কংগ্রেস রয়েছেন, মহিলা তৃণমূল কংগ্রেস রয়েছেন, তাদেরকে নিয়েও একটি বৈঠক করা হবে। কিন্তু মূল তাৎপর্যপূর্ণ বৈঠক আজকে এটা জানা যাচ্ছে, যা সূত্রের খবর, যে সাংসদ এবং বিধায়কের যে গোষ্ঠী কোন্দল সেদিকেই কিন্তু মেন ফোকাস থাকবে আজকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের। শুভজিৎ, পাশাপাশি আরো একটি বিষয় তোমার কাছে জানতে চাইবো, যেহেতু তুমি এইমাত্র বললে যে 2024-এ কিন্তু লোকসভা নির্বাচন, অবশ্যই সেখানে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের এই বৈঠক অবশ্যই সেখানে গুরুত্বপূর্ণ, এবং তার পাশাপাশি অবশ্যই যে দিকটা আছে অর্জুন সিং এবং তার পাশাপাশি সোমনাথ শ্যামের যে সম্পর্কের টানাপোড়েন তা নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেসের বৈঠক। আপাতত তোমাকে শুভজিৎ ধন্যবাদ। শীর্ষ নেতৃত্বের কোর্টে বল অর্জুনের, ব্যারাকপুর সাংগঠনিক জেলার অস্তিত্ব নেই এমনটাই বলেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। ফের সোমনাথ শ্যামকে নিশানা করেছেন অর্জুন সিং, এবং আজ অর্জুন সিং ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। এই মিটিংটা দিদির আসার মিটিং, দিদি আসছেন চাকলায়, সে তার জন্য প্রস্তুতি মিটিং, বাদ বাকি সব সুজিত বসু। কার সঙ্গে দুজনে অনেকবার বলে দিয়েছি একই বৈঠকে সোমনাথ শ্যাম ও আপনি ছিলেন, তাতে কি আছে? এখানে কি বাধা আছে আসতে? এরকম কোনো বাধা নেই। অর্জুনদা, সামনে লোকসভা নির্বাচন, কঠিন রাজনৈতিক যুদ্ধ, তার আগে সোমনাথ বাবু এবং আপনার দ্বন্দ্ব যেভাবে সামনে চলে আসছে, এটা কি দলের রক্তক্ষরণ ঘটাবে না? দলকে দেখা দরকার আছে, দল দেখলেই ভালো। আলোচনা হলো কিছু দাদা, এই বিষয়ে আলোচনা হলো। মিটিংটা দিদির আসার মিটিং, পারে কোনো অন্য অর্থাৎ যেমনটা আমরা দেখতে পাচ্ছি সামনেই লোকসভা নির্বাচন, এবং তার আগেই কোথাও গিয়ে ব্যারাকপুরের ক্ষেত্রে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এবং সোমনাথ শ্যামের যে অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব তা কিন্তু একেবারে প্রকাশ্যে আসছে, এবং তা নিয়ে ভাটপাড়ায় ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বৈঠকে বসেছেন। এবার আসবো পরবর্তী খবরে। ফের বিস্ফোরক অনুপম হাজরা, বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা ফের বিস্ফোরক, এবং আগামীকাল আপনারা জানেন 24শে ডিসেম্বর সেদিনকে রয়েছে ব্রিগেডের ময়দানে গীতা পাঠ, লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ, এবং এই গীতা পাঠ প্রসঙ্গেও বিস্ফোরক অনুপম হাজরা। এখান থেকেও দুর্নীতি, টাকা উপার্জন ফেসবুকে পোস্ট করেছেন বিজেপি নেতা, এবং তার পাশাপাশি তিনি বলেছেন চোরমুক্ত বিজেপি চাই, এই বলেও সোশ্যাল মিডিয়ায় স্লোগান দিয়েছেন অনুপম হাজরা।
ফের বিস্ফোরক অনুপম হাজরা, বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা ফের বিস্ফোরক, এবং তিনি এবারে 24শে ডিসেম্বর লক্ষ্যকণ্ঠে বিজেপির যে কর্মসূচি রয়েছে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, সেই কর্মসূচিকেও ফের সেই কর্মসূচি প্রসঙ্গে ফের বিস্ফোরক অনুপম হাজরা। তিনি যেমনটা বলছেন এর সঙ্গেও জড়িয়ে রয়েছে টাকা এবং এর সঙ্গেও জড়িয়ে রয়েছে দুর্নীতি। সোশ্যাল মিডিয়ায় ফের বিস্ফোরক অনুপম হাজরা। চোর মুক্ত বিজেপি চাই, ফেসবুকে এমনটাই পোস্ট করেছেন অনুপম হাজরা। ফের বিস্ফোরক মন্তব্য অনুপম হাজরার। সোশ্যাল মিডিয়ায় স্লোগান দিয়েছেন তিনি, চোর মুক্ত বিজেপি চাই। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, বিজেপির যে কর্মসূচি রয়েছে আগামীকাল অর্থাৎ লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, তা নিয়ে অনুপম হাজরা কি বললেন? দেখো স্বর্ণালী, একেবারেই তাই। তুমি জানো যে অনুপম হাজরা কেন্দ্রীয় বিজেপি নেতা, বিজেপির জাতীয় সম্পাদক। তিনি কিন্তু বারবার বঙ্গ বিজেপি অর্থাৎ এই রাজ্যের যে বিজেপি নেতৃত্ব, বিশেষ করে যারা বিজেপির দলের ক্ষমতায় রয়েছে, জেলার সাংগঠনিক জেলা সভাপতি থেকে শুরু করে রাজ্য সভাপতি, তাদের বিরুদ্ধে কিন্তু একেবারেই বিশেষ করে দুর্নীতির যে অভিযোগ বারবার কিন্তু অনুপম হাজরা কেন্দ্রীয় জাতীয় সম্পাদক তিনি কিন্তু সরব হয়েছেন। তুমি জানো যে এর আগে অমিত শাহর প্রোগ্রামেও অনুপমকে রাজ্য বিজেপি নেতৃত্ব আমন্ত্রণ করেনি। অনুপম বারবার রাজ্য নেতৃত্ব, জেলা বিজেপি নেতৃত্বকে বলেছে যে তারা সিন্ডিকেট চালাচ্ছে, দুর্নীতিগ্রস্ত। এবং তুমি জানো যে সর্বোপরি এই মুহূর্তে দাঁড়িয়ে রাতপহলে আগামীকালকে লক্ষ্যকণ্ঠে যে গীতা পাঠ যে কর্মসূচি, সেই কর্মসূচিতেও নাকি দুর্নীতি, সেখানেও নাকি আর্থিক নয়ছয় এবং এই অভিযোগ, এই সামগ্রিক বিষয় তিনি আবারও নতুন করে অনুপম তার যে ফেসবুক পোস্ট, সেই পোস্টকে ঘিরে রীতিমতো কিন্তু বিতর্কের দানা মেলেছে, বিশেষ করে বিজেপির গৃহযুদ্ধকে কেন্দ্র করে। তুমি জানো যে অনুপম লিখছেন যে চোর মুক্ত বিজেপি চাই। তিনি বারবার করে বলছেন যে কত আর গলা ফাটাবো, কবেই বা এর নিষ্পত্তি হবে বা নির্মূল হবে বিজেপি। তিনি যে ডাক দিয়েছেন যে বঙ্গ বিজেপিতে আমরা চোর মুক্ত করতে চাই, খুব স্বাভাবিকভাবেই অনুপমের এই পোস্টকে ঘিরে রীতিমতো কিন্তু বিতর্কের কিন্তু সৃষ্টি হয়েছে। কারণ তুমি জানো যে বিশেষ করে অনুপম যে গৃহযুদ্ধ যে বিষয়টা বিজেপির মধ্যে, তাতে আমরা অবশ্যই বীরভূম জেলার যারা বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটা বলছে যে অনুপম হাজরা তিনি তো তৃণমূল থেকেই বিজেপিতে এসছে, অর্থাৎ বিজেপির যে সংস্কৃতি সে অনুপম এখনো পর্যন্ত সে মেনে নিতে পারেনি বা বুঝতে পারছে না, তার বুঝতে অসুবিধা হচ্ছে। এছাড়া কখনো অনুপমকে নিয়ে তার দলেরই জেলা সভাপতি বিজেপি তারা বলছেন যে কেন্দ্রীয় যে নিরাপত্তা সেটি হাতছাড়া হয়ে অনুপমের মাথা খারাপ হয়ে গেছে। এই ধরনের অনুপমকে নিয়ে অর্থাৎ আবারও আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন অনুপম হাজরা, বিজেপির কেন্দ্রীয় সম্পাদক, এবং এবার একেবারে বিজেপির যে কর্মসূচি গীতা পাঠ অর্থাৎ লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, তা নিয়েও ফের বিস্ফোরক মন্তব্য অনুপম হাজরার। এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছি চারটে চারদিক নিয়ে। ফেরলাম বিরতির পর এবং এইবার চোখ রাখবো যে খবরের দিকে। ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে, এবং এবার একেবারে বীরভূমের দুবরাজপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো। মহিলারা এই গ্রামে অর্থাৎ দুবরাজপুরে বোমা বাঁধে, এমনই চাঞ্চল্যকর দাবি গ্রামবাসীদের। পাশাপাশি তারা আরও বলছেন তৃণমূলের যে অভ্যন্তরীণ গোষ্ঠীকোন্দল, সেই গোষ্ঠীকোন্দলের সঙ্গেই জড়িয়ে রয়েছে বোমাবাজির ঘটনা, এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন গ্রামবাসীরা। ফের তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে, এবং এবারে যেমনটা দেখা যাচ্ছে বীরভূমের দুবরাজপুরে কিন্তু সেই গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এলো। এবং যেমনটা দাবি গ্রামবাসীদের, তারা যেমনটা জানাচ্ছেন যে এখানে মহিলারাও বোমা বাঁধে এবং তৃণমূলের এই গোষ্ঠীকোন্দলের সঙ্গেই কিন্তু জড়িয়ে রয়েছে বোমাবাজি। শুক্রবার তৃণমূলের দুগোষ্ঠীর বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠেছিল দুবরাজপুরের যশপুর পঞ্চায়েতের মোহাম্মদপুর গ্রাম। স্থানীয়দের অভিযোগ, রাত 8টা নাগাদ সংঘর্ষ বাধে তৃণমূল কর্মী আজম শেখ ও সেলিম শেখের গোষ্ঠীর মধ্যে। তৃণমূলের দুগোষ্ঠীর সংঘর্ষে ভয়ঙ্কর ক্ষতি হয়েছে এলাকার বাসিন্দাদের বাড়ি। কারোর বাড়ির দরজা ভেঙে ঢুকে পড়ে বোম। শনিবার সকালেও কারোর উঠোন জুড়ে পড়ে বোমার ভগ্নাবশেষ। মোহাম্মদপুরের প্রায় 40টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বোমাবাজিতে। ঝামেলার সময় অসংখ্য বোমা পড়েছে এলাকায়। ক্ষতিগ্রস্ত বাড়িগুলির মধ্যে রয়েছে এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িও। দুবরাজপুর বিধানসভার যশপুর অঞ্চলের খয়াজ মোহাম্মদপুরে
গতকালকে যে ধরনের ঘটনা দেখলো দুবরাজপুরের মানুষ, আমরা কখনোই এই ধরনের ঘটনা চাই না। তৃণমূল কংগ্রেসের দুটো গোষ্ঠীর মধ্যে যে লড়াই, এলাকা দখল, অবৈধ কারবারি কার দখলে থাকবে, এলাকাকে অশান্ত করে রাখা, মানুষকে ভয়ভীতির মধ্যে রাখা, এটা তৃণমূলের কাজ। আমরা চাইব প্রশাসন এটা নিয়ে তদন্ত করুক, যারা দোষী আছে তাদের কঠোর শাস্তি দেখ। দেখুন, গতকালকের যে ঘটনা যশপুর অঞ্চলে ঘটেছে, সেই ঘটনাটা আমাদের কাছে যা খবর আছে এটি মোটেই রাজনৈতিক কোনো ঝামেলা নয়। তবে হ্যাঁ, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য কেউ কেউ কোনো সময় রাজনৈতিক দলের আশ্রয় নেয় এবং তারা ওটাকে রাজনৈতিক ঝামেলা বলে চালাবার চেষ্টা করে, কিন্তু প্রশাসন সক্রিয় আছে। এদিকে বোমা বাঁধা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন মোহাম্মদপুরের বাসিন্দারা। গ্রামের মেয়েরাও বোমা বাঁধছেন বলে অভিযোগ করেন তারা। এত বোমাবাজি খায় না যে কিছু কেউ কাজ কাম করে না, সব লুটপাট করে একবার করে ঝামেলা করে আর লুটপাট করে নিজে খায়। এত ঝামেলা, প্রচণ্ড পরিমাণে এই গ্রামে ঝামেলা। পার্টি করবে, ছেলেরা করবে, মেয়েরাও ঝামেলা করছে, মেয়েরাই বোম বাঁধছে, মেয়েরা যত করছে, মেয়েরাও যত করছে। বোমাবাজিতে রক্ষা পায়নি সিভিক ভলেন্টিয়ারের বাড়িও, ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বাইকও। পরিস্থিতি সামলাতে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। বোমাবাজিতে একদিকে যেমন আতঙ্কিত, অন্যদিকে তেমনি অতিষ্ঠ মোহাম্মদপুরের বাসিন্দারা। না, কেউ না বাড়িতে, ফাঁকা বাড়ি। সবাই কি ভয়ে পালিয়ে গেছে? হ্যাঁ, সব ভয়ে পালিয়ে গেছে। যত বোম চার্জ করছে বাড়িতে, মারধর, ওই কত দেখতেই তো পাচ্ছেন যে কত বোমা চার্জ করেছে। কি করে ছেলেরা থাকবে ঘরে? পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশকেও সব দেখাইলাম। আপনার বাড়িতে কেন বোমা চার্জ? আমার ছেলের জন্য। কেন? সিভিক। কারা করেছে এটা? এই তো সালিমের দল বল। আপনারা কোন দল করেন? হ্যাঁ, আপনারা কোন দল করেন? তৃণমূলই করি। দুটো গোষ্ঠী? আজামের গোষ্ঠী আচ্ছা, আর সালিমের গোষ্ঠী এই কাণ্ডটা করি। দুবরাজপুরের মোহাম্মদপুরের বাসিন্দারা দিনে দুপুরে বোমাবাজিতে অভ্যস্ত। বোমাবাজির দৌলতে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ সকলেরই স্বাভাবিক জীবনযাপন কষ্টকর হয়ে উঠছে বলে অভিযোগ। সিউড়ি থেকে ঋতভাস চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ঋতুভাস চট্টোপাধ্যায়। ঋতুভাস, একেবারে এবারে বিস্ফোরক কিন্তু অভিযোগ গ্রামবাসীদের যে এখানে মহিলারাও বোমা বাঁধেন, ঠিক কি অভিযোগ করছেন গ্রামবাসীরা? হ্যাঁ দেখো, তোমাকে আমি একটা কথা জানিয়ে রাখি। এই যে দুবরাজপুর থানার অন্তর্গত যশপুর পঞ্চায়েতের খোয়াজ মোহাম্মদপুর গ্রাম, এই গ্রাম কিন্তু কার্যত বলা যেতেই পারে এটা দুষ্কৃতীদের বা সমাজ বিরোধীদের আঁতুর ঘর। অন্তত বারংবার বেশ কিছু ঘটনা ঘটেছে, যে ঘটনা থেকে কিন্তু এই কথা কার্যত বলছেন বিরোধীরা। ঠিক কেন বলছেন? এই গ্রাম থেকে, অর্থাৎ এই যশপুর পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে, শুধু যে খোয়াজ মোহাম্মদপুর এমনটা নয়, এই যশপুর পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে কিন্তু এর আগে একাধিকবার বোমা উদ্ধার হয়েছে, একাধিকবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এমনকি বেশ কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুবরাজপুর একটি সভা করার কথা ছিল। মুখ্যমন্ত্রী আসতে না পারলেও সেই সভায় এসেছিলেন ফিরহাদ হাকিম। সেই দিন কিন্তু এই যশপুর পঞ্চায়েতের একটি তৃণমূল কর্মীর বাড়িতে কিন্তু বোম মজুত করা বোমা ফেটে যায়, আর তাতে কিন্তু বাড়ির একাংশ কার্যত ভেঙে পড়ে। সেই ঘটনা কিন্তু কার্যত আবারও পুনরাবৃত্তি। তবে এইবারে কি, এবারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজি, এমনটাই কিন্তু গ্রামের মানুষদের অভিযোগ। এছাড়াও গ্রামের মানুষরা কি বলছেন, এই গ্রামের কিন্তু একাংশ মানুষ আছেন যারা কিন্তু বোমা বাঁধেন এবং বোমা বাড়িতে মজুত করে রাখেন। এবং সেই বোমা কারা বাঁধেন? না মহিলারাও বাঁধেন। পুরুষরা তো বাঁধেনি, তার সঙ্গে মহিলারাও বাঁধেন। ইতিমধ্যেই ফোন লাইনে রয়েছেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ। কাজল বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। কাজল বাবু, একেবারে এবার গ্রামবাসীরা যেমনটা অভিযোগ করছে যে তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীকোন্দলের কারণেই বোমাবাজির ঘটনা ঘটেছে দুবরাজপুরে, কি বলবেন? দেখুন, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের একটাই গ্রুপ আছে, সেটা তৃণমূল কংগ্রেসের একটাই গ্রুপ, একটাই দল, মমতা বন্দ্যোপাধ্যায় দল। এখানে কোনো গ্রুপ আছে বলে তো আমার মনে হয় না। তাছাড়া আপনি যেখানে ঘটনা বলছেন দুবরাজপুরের, যে কালকে যে বোমাবাজি ঘটনা, সেখানে আজম শেখ বনাম সেলিম শেখ, এদের কিন্তু ঘটনাটা সর্বজন বিদিত, এদের পারিবারিক ঘটনা। আজম শেখের ছেলের সঙ্গে সেলিম শেখের মেয়ের বিবাহ হয়েছিল, তারপর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।
সেই ঘটনা কেন্দ্র করে ওদের একটা পারিবারিক সমস্যা। বীরভূম জেলা নয়, সারা বাংলার পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে, বীরভূম জেলার পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে। তারা সেটাকে সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। যদি ওদের মধ্যে যে অপরাধী, সে অবশ্যই অ্যারেস্ট হবে। ধন্যবাদ কাজল বাবু। থ্যাংক ইউ। যেমনটা যে খবরে রয়েছি আমরা, বীরভূমের দুবরাজপুরে মোহাম্মদপুরে গ্রামে উত্তেজনা, এবং আমাদের সঙ্গে ঋতুভাষ চট্টোপাধ্যায় ছিলেন আমাদের প্রতিনিধি, তাকেও ধন্যবাদ। বীরভূমের দুবরাজপুরে গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে, গ্রামবাসীদের বিস্ফোরক অভিযোগ। এই গোষ্ঠী কোন্দলের জেরেই বোমাবাজির ঘটনা দুবরাজপুরে। এখন সময় আরো একটা বিরতির, ফিরছি আরো খবর নিয়ে। দেখতে থাকুন চারটে চারদিক। তৃণমূল সাংসদ শিশির অধিকারীর পা ছুঁয়ে প্রণাম করার মাসুল শোকজ করা হলো কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নাকে। পূর্ব মেদিনীপুরের কাঁথির একটি বেসরকারি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে দেখা হয়েছিল দুজনের। সেখানেই সৌজন্য সাক্ষাতে প্রবীণ নেতার পা ছুঁয়ে প্রণাম করায় পুরপ্রধানকে শোকজ করেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি পণ্ডা। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পা ছুঁয়ে প্রণাম, শোকজ কাঁথি পুরসভার চেয়ারম্যান। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথির একটি বেসরকারি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে যান তৃণমূল সাংসদ শিশির অধিকারী। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না। শিশির অধিকারীকে মঞ্চে দেখে তার পায়ে হাত দিয়ে প্রণাম করেন সুবল। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর বেজায় চটে যান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি পণ্ডা। প্রকাশ্য মঞ্চে শিশিরের পা ছুঁয়ে প্রণাম করায় তৃণমূল পুরপ্রধানকে শোকজ করেন তিনি। যার রাজনৈতিক কোলে লালিত পালিত হয়ে এই পরিবার এত বড় হয়েছে, সেই পরিবারের সঙ্গে একসঙ্গে মঞ্চ শেয়ার করাটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের ভাবাবেগে আঘাত দেওয়া, নাম্বার 1। নাম্বার 2, সুবলবাবু যতদিন থেকে পৌরসভা পরিচালনা করছেন তিনি ঠিকঠাক পালন করছেন না। প্রত্যেকটি কাউন্সিলর তার বিরুদ্ধে চলে গেছেন। তার বলার পরেও আমরা তাকে নিয়ে বসেছিলাম, তারপরেও তিনি কারোর কথা শোনেন না। পুরনো একটি কারণে বদলা নিলেন পীযূষ কান্তি পণ্ডা। শোকজের পর দাবি সুবল মান্নার। তিনি আমাকে 8 তারিখের প্রোগ্রামের জন্য 46,000 টাকার মিষ্টির প্যাকেট চেয়েছিলেন। আমি হল বুক করে দিয়েছি আমার টাকায়। এবারে সেটা দিতে পারিনি। সেদিন থেকে তার এই প্রোগ্রামানি, তার ধারানি, এইসব। গোটা ঘটনার বিষয়ে মন্ত্রী অখিল গিরিকে প্রশ্ন করা হলে এই বিষয়ে কোনো মন্তব্য তিনি করেননি। শুনেছি, লোকাল পত্রিকায়ও দেখেছি, কিন্তু এই ব্যাপারটা আমি জিজ্ঞাসা করবো আজকে কি ঘটনা ঘটেছে, তারপরেই নয় ব্যাখ্যা করা যাবে, কিন্তু এই ব্যাপারটা আমি ঠিক জানি না। রাজনৈতিক যেভাবে থাকুক সৌজন্য বোধটা একটা মানবিকতার ব্যাপারে থাকতেই পারে, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে জেলা সভাপতির সাথে ওর যদি কোনো মতবিরোধ হয়ে থাকে, সেই ঘটনাটা আজকে আমি খোঁজ নিয়ে নিশ্চিতভাবে আলোচনা করব, দলীয় পর্যায়ে আলোচনা করব। নামকে বাস্তে তৃণমূল সাংসদের পা ছুঁয়ে পদের মাসুল দিলেন পুরপ্রধান। বিতর্ক সমালোচনায় ইন্ধন জুগিয়েছে বিজেপিও। আসলে না আছে তৃণমূলের কোনো কালচার, না আছে কোনো সৌজন্যতা। গুটি কয়েক মস্তান আর কাটমানিখোর তোলাবাজিদের একটি রাজনৈতিক দল। সেই দলের যা সংস্কৃতি, সেই সংস্কৃতি মানুষ প্রত্যক্ষ করছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তলে তলে লোকসভা ভোটের আগে দল বদলের তোড়জোড় করছেন অনেক নেতাই। তাই পুরপ্রধানের শিশির প্রণামে আলাদা অঙ্ক দেখছে রাজনৈতিক মহল। কাঁথি থেকে সমীরণ সাউয়ের রিপোর্ট, কলকাতা টিভি। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ সাউ। সমীরণ, একেবারে শিশির অধিকারীকে প্রণাম করার জন্য শোকজ করে দেওয়া হলো পুরপ্রধানকে। দেখো সোনালী, বৃহস্পতিবার দিন সন্ধ্যায় কিন্তু একটি কাঁথির পাবলিক স্কুলে শিশির অধিকারীকে প্রণাম, পাশাপাশি শিশির অধিকারীকে গুরু বলে দাবি করেন কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না। এই কারণটা কিন্তু একদিকে যেমন রয়েছে, তেমন আমরা চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করলে তিনি যেটা বলেন যে এটা নিছকই একটা সৌজন্যমূলক একটা সাক্ষাৎকার ছিল। তাই আমার নেত্রী আমাকে শিখিয়েছে সিনিয়রদের সম্মান করার, তাই আমি সিনিয়র হিসাবে সম্মান করেছি, এর বাইরে অন্য কিছু নয়, শুধুমাত্রই সৌজন্যতা দেখানোর জন্য। অপরদিকে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি দাবি করেছেন যে এই কারণে যে কর্মীদের মধ্যে একটা যে ভাবাবেগ রয়েছে, সেই ভাবাবেগটা কার্যত নষ্ট হচ্ছে, যে কারণে
যিনি নেত্রীকে বা যার পরিবার নেত্রীকে প্রতিনিয়ত গালাগালি করে সেই পরিবারের কারুকে প্রণাম করবে কাঁথি পুরসভার চেয়ারম্যান, সেটা কিন্তু তিনি সেই কারণ দর্শানোর জন্যই তিনি কার্যত শোকজ লেটার পাঠিয়েছেন। একেবারেই, অর্থাৎ এই যে সৌজন্যমূলক একটা সাক্ষাৎকার যদি আমি বলি সুবল মান্নার সঙ্গে শিশির অধিকারী, শুধুমাত্র সেই কারণেই তৃণমূল কংগ্রেস নেতৃত্বের একেবারে তাকে শোকজ। এই প্রসঙ্গে সুবল মান্না কি বলছেন এবং তার পাশাপাশি জানতে চাইবো যে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের আরও কি প্রতিক্রিয়া। কাঁথি পৌরসভার যে ভাইস চেয়ারম্যান রয়েছেন সুপ্রকাশ গিরি, রাজ্যের মন্ত্রী অখিল গিরির পুত্র যিনি কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান রয়েছে, তিনিও বলেছেন যে এই জায়গাটা কিন্তু কর্মীদের ভাবাবেগকে আঘাত করেছেন। কার্যত জেলা সভাপতি আর কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান দুজনের বক্তব্য কিন্তু একই। অপরদিকে বিজেপির নেতৃত্ব অসীম মিশ্র তিনি জানিয়েছেন যে সৌজন্যমূলক সাক্ষাৎকার, এই সৌজন্যমূলক সাক্ষাৎকার নিয়ে যেভাবে ওনারা মাতামাতি করছেন এটা ওনাদের দলের ব্যাপার, এ বিষয়ে আমরা কিছু বলবোই না। অপরদিকে সুবল মান্না কিন্তু একটা বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি বলেছেন যে আমাদের 8 তারিখের একটা প্রোগ্রামে আমাকে কোনো কিছু একটা দেওয়ার জন্য দাবি করা হয়েছিল, যেই দাবিটা আমি পূরণ করতে না পারায় জেলা সভাপতি আমার প্রতি ক্ষুণ্ণ, যে কারণেই হয়তো তিনি নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য এই নোটিশ পাঠিয়েছেন, এমনটাই কিন্তু জানিয়েছেন কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না। ধন্যবাদ তোমায় সমীরণ। সুবল মান্নাকে শোকজ শুধুমাত্র শিশির অধিকারীকে প্রণাম করার প্রেক্ষিতে, শিশিরকে প্রণাম, পুরো চেয়ারম্যানকে শোকজ করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, শোকজ করল জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি। শিশির অধিকারীকে প্রণাম করার ভিডিও হয়েছে ভাইরাল। সুবল মান্নাকে শোকজ জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। এবার নজর রাখবো যে খবরের দিকে, নিউ টাউনে দোকান উচ্ছেদকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড এবং সেই দোকান উচ্ছেদের ঘটনাকে নিয়েই উত্তেজনা ছড়িয়েছে নিউ টাউন জুড়ে। নিউ টাউন ঝিলপাড়ে ধুন্ধুমার কাণ্ড, দোকান উচ্ছেদ ঘিরে তীব্র উত্তেজনা, হিডকোর আধিকারিকদের মারধরও করা হয়েছে, রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়েছে। দোকান উচ্ছেদকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে নিউ টাউনে। নিউ টাউন ঝিলপাড়ে ধুন্ধুমার কাণ্ড, হিডকোর আধিকারিকদের মারধর করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন শিকদার। সুমন, এই বিষয়ে আর কি জানতে পারছো? একদম, দেখো, শনিবার নিউ টাউনের যে ঝিলপাড়, সেই ঝিলপাড়ে অবৈধ যে দোকান ছিল সেই দোকান উচ্ছেদ হিডকো কর্মীদের মারধর করা হয়, এমনটাই অভিযোগ। এমন হিডকো এনকেডি এর যে কর্মীরা তারাও কিন্তু পাল্টা অভিযোগ করেছে যে স্থানীয় দোকানদাররা তারা কিন্তু মারধর করেছে বা তারা এমনটাই পাল্টা অভিযোগ করা হয়। তারপর দফায় দফায় উত্তপ্ত হয় পরিস্থিতি। ঘটনাস্থলে নিউ টাউনের বিশাল পুলিশ বাহিনী, এমনকি এনকেডি এর যিনি অধিকর্তা তিনি ঘটনাস্থলে আসেন। ফলে এনকেডি এর আধিকারিকের আশ্বাসে এবং পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়, পরিস্থিতি স্বাভাবিক হয়। মূলত তাদের যে দাবি ছিল এই যে 35টা দোকান, এই 35টা দোকান হিডকো এনকেডি এর আধিকারিক তরফ থেকে বলা হয় যে এই 35টা দোকানকে পুনর্বাসন দেওয়া হবে, কিন্তু স্থানীয় যে দোকানদাররা আছে তারা মানতে নারাজ। তারা চাইছে যে প্রত্যেককেই যেন পুনর্বাসন দেওয়া হয়। তখন হিডকোর আধিকারিক তারা কিন্তু কথা বলেন, অবশেষে কিন্তু তাদের প্রত্যেককে অন্যত্র কোন একটা স্থান চিহ্নিত করে সেখানে তাদেরকে পুনর্বাসন দেবে, এমনটাই জানান আধিকারিক। তারপরেই কিন্তু এই অবরোধ হয়ে উঠে যায়, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। একেবারেই সুমন, ধন্যবাদ তোমাকে। নিউ টাউন ঝিলপাড়ে ধুন্ধুমার কাণ্ড, দোকান উচ্ছেদ ঘিরে তীব্র উত্তেজনা, প্রত্যেক দোকানদারকে পুনর্বাসনের দাবি, এই নিয়ে উত্তেজনা নিউ টাউন ঝিলপাড়ে। আজ অর্থাৎ শনিবার বিকেল 4টে পর্যন্ত ছিল সংগ্রামী যৌথ মঞ্চ অর্থাৎ ডিএ আন্দোলনকারীদের তাদের নবান্ন বাসস্ট্যান্ডের সামনে ধর্ণা কর্মসূচি, এমনটাই নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের, আপনারা জানেন। এবং সেই আন্দোলন আপনারা জানেন, যেমনটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 4% ডিএ বৃদ্ধি করা হবে রাজ্য সরকারি কর্মচারীদের, কিন্তু তারপরেও নিজেদের আন্দোলনে অনড় ডিএ আন্দোলনকারীরা তারা নবান্ন বাসস্ট্যান্ডের সামনে
ধর্ণা অবস্থানে রয়েছেন এবং 4টে পর্যন্ত তাদের এই ধর্ণা অবস্থানের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট। বড়সড় আন্দোলনের ঘোষণা এরপর সংগ্রামী যৌথ মঞ্চের। এই ধর্ণা মঞ্চ থেকেই আগামী পরিকল্পনা জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে তারা কর্মবিরতিরও ডাক দিয়েছে। 19শে জানুয়ারি মহামিছিলের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। দাবি না মানলে আমরণ অনশনের হুঁশিয়ারিও দিয়েছে তারা। ডিএর দাবিতে অনড় আন্দোলনকারীরা। বড় সড় আন্দোলনের ঘোষণা সংগ্রামী যৌথ মঞ্চের। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কল্লোল মণ্ডল। কল্লোল, আরো কি কি জানা যাচ্ছে? সংগ্রামী যৌথ মঞ্চ আরো কি কি পরিকল্পনার কথা জানিয়েছে? দেখো, পরিকল্পনা করার আগেই আমি একটু বলতে চাইবো যে 3 দিন ধরে এখানে যে ধর্ণা কর্মসূচি করলেন সংগ্রামী যৌথ মঞ্চ, আজকের বিকেল 4টের সময় সেটা শেষ হয়েছে। এবং এই ধর্ণা মঞ্চে আমরা দেখেছি 2 দিন ধরে মোহাম্মদ সেলিম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কৌস্তুভ বাগচি, আজকে সকালে মোহাম্মদ সেলিম এসেছিলেন এবং দিলীপ ঘোষ, সজল ঘোষ বিজেপি নেতা, তারা এসেছিলেন। প্রত্যেকে তাদের নিজের নিজের মতন করে দলীয়গতভাবে তাদের বক্তব্য রেখেছেন, অর্থাৎ ডিএ আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে। এবং আজকের যেটা এই আন্দোলনের শেষ পর্বে এসে সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ তিনি যেটা বললেন যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে জনসংযোগ করবেন। কেন না, জনসংযোগ করবেন তারা যে শুধু শহীদ মিনার পাদদেশে যে ডিএ নিয়ে যে আন্দোলন করছে তা নয়, তার সঙ্গে শিক্ষিতা যুবক যুবতী তাদের চাকরি লুট হয়ে গেছে, খাদ্য লুট হয়ে গেছে, সেই সমস্ত ব্যাপার আগামী দিনের প্রজন্মের ভবিষ্যৎটা কি সেইটাও তুলে ধরার জন্য জনসংযোগ করবেন সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্য। গ্রামে গ্রামে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে সেই জনসংযোগ করবেন সচেতন করার জন্য। তারপরে না ওই সপ্তাহ ধরে জনসংযোগ হয়ে যাওয়ার পরেই 19শে জানুয়ারি তারা মহামিছিল করবেন। একটা মিছিল হাওড়া, শিয়ালদা এবং তৃতীয় মিছিলটা বেরোবে হাজরা মোড় থেকে। এই 3টে বড় মিছিল, সুসজ্জিত মিছিল এসে পৌঁছাবে শহীদ মিনারের পাদদেশে। সেখানে সেদিন সমাবেশ হবে। তারপরেও যদি সরকারের সঙ্গে এই ডিএ বা আদার্স যে 3টে তাদের দাবি রয়েছে সেটা যদি না মেটে বা তাদের সঙ্গে বৈঠকে যদি না বসা হয়, তাহলে তারা আমরণ অনশনের ডাক দেবেন। এবং পরবর্তীকালে তারা লাগাতার ধর্মঘটে যাবেন। এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহে লাগাতার ধর্মঘট, তাতেও যদি সরানো হয় তাহলে তারা বলছেন এই নবান্নের পাশে যেখানে আজকে যে ক্ষেত্রটাই তারা 3 দিন ধরে ধর্ণা কর্মসূচি করেছেন সেই ক্ষেত্রটাকেই তারা পরিকল্পনা করবেন এখানে তাদের আমরণ অনশন করা যায় কি না। অর্থাৎ পরবর্তীকালে শেষ পর্যায়ে তারা আমরণ অনশনের পথে তারা হাঁটবেন, এমনটাও হুঁশিয়ারি দিয়েছেন। এবং বিভিন্ন দলীয় নেতৃত্ব যারা এসেছেন তারা তাদের পাশে থাকবেন সেই বার্তাও তারা দিয়েছেন। এবং সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার চন্দন চ্যাটার্জি তিনি যেটা বলছেন, আমরা কালকে থেকে বেরিয়ে যাব ভাগ ভাগ করে, অর্থাৎ একটা গ্রামের বিভিন্ন সদস্যের সঙ্গে করে নিয়ে বেশ অনেকগুলো প্রতিনিধি থাকবে সেই সংগঠনের সদস্যরা ভাগ ভাগ হয়ে। ধন্যবাদ তোমাকে আপাতত কল্লোল। আপনাদের জানিয়ে রাখি জানুয়ারি মাস থেকে জনসংযোগ যাত্রা করবে সংগ্রামী যৌথ মঞ্চ এবং আরও কি কি পরিকল্পনা নেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে তা জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। নতুন বছরের প্রথম সপ্তাহ থেকে আমরা ডেটটা এখনই বলছি না, সারা রাজ্য জুড়ে আমরা সাধারণ মানুষের মধ্যে দিয়ে জনসংযোগ যাত্রা করব। সংগ্রামী যৌথ মঞ্চের যে বিষয় নিয়ে লড়াই, সাধারণ মানুষের কাছে সেই লড়াইয়ের কথা আমরা পৌঁছে দিতে চাই এবং মানুষকে বোঝাতে চাই যে এই সরকার, যে সরকারের কাজকর্মগুলো আমরাই করি, আমাদের হাত পা বেঁধে দিয়ে কিভাবে সাধারণ মানুষের শিক্ষিত ছেলে মেয়েদের ভবিষ্যৎগুলোকে অন্ধকার করছে। তারপরে আগামী 19 তারিখ সেই যাত্রা চলবে। আগামী 19শে জানুয়ারি আমরা মহামিছিলের ডাক দিচ্ছি। সেই মিছিলে যেমন সরকারি দপ্তরে চাকরিরত
চুক্তিভিত্তিক এবং স্থায়ী কর্মচারী শিক্ষক শিক্ষিকারা সকলেই থাকবেন, তার সাথে বঞ্চিত সকল কর্মপ্রার্থী তারাও যোগদান করবেন। 3টে জায়গা থেকেই মিছিল সংগঠিত হবে এবং একই সাথে তার যাত্রা শুরু হবে। একটা হাওড়া স্টেশন, একটা শিয়ালদা স্টেশন এবং আরেকটা হাজরা মোড়। সেই সমস্ত মিছিল এসে জমা হবে শহীদ মিনারে এবং শহীদ মিনার থেকে যদি অবস্থার বদল না হয় তাহলে হয়তো আবার আমরণ অনশনের পথে আমরা যেতে পারি। এবং তারই সাথে আগামী জানুয়ারি 2024 সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহ আপাতত 3 দিনের, প্রয়োজন হলে লাগাতার ধর্মঘটের আমরা দিকে যাব। সেই ধর্মঘট সরকারি সমস্ত ক্ষেত্রে ধর্মঘট হবে। অর্থাৎ ধর্ণা মঞ্চ থেকেই আগামী দিনের বড়সড় আন্দোলনের ঘোষণা সংগ্রামী যৌথ মঞ্চের। এখন সময় আরো একটা ছোট্ট বিরতির, আসছে আরো খবর নিয়ে 4টের চারদিকে। ফিরলাম বিরতির পর এবং এবার নজর রাখবো জামালপুরের দিকে। জামালপুরে একের পর এক গরু চুরির ঘটনা এবং চোর সন্দেহে মৃত দুই ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হলো এবং সেই গণপিটুনিতে মৃত 2 পূর্ব বর্ধমানের জামালপুরে এই চাঞ্চল্যকর ঘটনা। এ বিষয়ে আমরা কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কুণাল চট্টোপাধ্যায়। কুণাল, ঠিক কি ঘটনা ঘটেছিল, কি জানা যাচ্ছে? একদমই, যেটা প্রথমে বলে রাখবো স্বর্ণালিদি, গতকালকের ঘটনা। এই তুরুপ ময়না, জামালপুর ব্লকের তুরুপ ময়না গ্রাম এবং তুরুপ ময়না গ্রামেই, এই গ্রাম থেকে বিগত দিন ধরে একের পর এক পরিবার থেকে কিন্তু গরু চুরি হয়ে যাচ্ছিল এবং গতকালকে যখন এই গ্রামের এক পরিবার থেকে গরু নিয়ে বেরোচ্ছিল, সেই সময় হাতে নাতে এলাকাবাসীরা পাকড়াও করে দুজনকে এবং তারা যখন ছুটে পালাচ্ছিল এলাকাবাসীরা ধরে তাদেরকে গণধোলাই দেয় এবং তারা প্রাণ ভয়ে, ঠিক আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি ঠিক তার যে পেছন দিকেই যে পুকুরটা রয়েছে, সেই পুকুরে কিন্তু ওই যে দুজন যারা গরু চুরি করে বেরোচ্ছিল তারা কিন্তু এই পুকুরেতে ঝাঁপ দেয় এবং প্রায় 1 ঘন্টা ধরে এই পুকুরেতে প্রাণ বাঁচাবার তাগিদে তারা কিন্তু মুখটা শুধু বার করে এই ঠান্ডায় পুকুরেতে ডুবে থাকে এবং পরবর্তীকালে এলাকাবাসীরা আবারও তাদেরকে তোলে এবং তাদেরকে মারধর করে এবং পরবর্তীকালে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ আসে এবং পুলিশ এসে দুজনকে রেস্কিউ করে। পরবর্তীকালে তাদেরকে বর্ধমান পাঠানো হয়। বর্ধমান পাঠালে তাদেরকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে এবং এলাকায় ইতিমধ্যেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে এই যে চুরির ঘটনা, সেই চুরির ঘটনা এবং গতকালকে যে মারধরের পর যে দুজন মারা গেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় চাঞ্চল্য কিন্তু রয়েছে এবং পুলিশ এই এলাকা কিন্তু পরিদর্শন করছে, ঘন্টায় ঘন্টায় আসছে এবং গোটা বিষয়টাকে পুলিশ কিন্তু তদন্ত করে দেখছে পুরো ঘটনাকে। কুণাল, ধন্যবাদ তোমাকে। জামালপুরে পুলিশ গরু চুরির ঘটনা এবং সেই ঘটনায় চোর সন্দেহে মৃত 2 ব্যক্তি। সময় আরো একটা ছোট্ট বিরতির, ফিরছি 4টে চারদিক নিয়ে। রবিবার প্রাথমিক টেটের পরীক্ষা, আবার একই সঙ্গে রবিবার রয়েছে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। এছাড়াও পার্ক স্ট্রিটে রয়েছে বড়দিনের অনুষ্ঠানও। তাই টেট পরীক্ষার্থীদের যাতে কোনো রকম অসুবিধায় না পড়তে হয়, কলকাতা মেট্রোর তরফে বিশেষ ঘোষণা। রবিবার মেট্রোয় বাড়তি পরিষেবা। সকাল 9টার পরিবর্তে দমদম এবং নিউ গড়িয়া থেকে প্রথম মেট্রো ছাড়বে 6:50-এ। মোট 234টি মেট্রো চলবে রবিবার। হাই ভোল্টেজ রবিবার, একই দিনে টেট, লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ। 24শে ডিসেম্বর রবিবার রয়েছে প্রাথমিক টেট পরীক্ষা। শুধু তাই নয়, রবিবার ব্রিগেড প্যারেডে রয়েছে বিজেপি আয়োজিত লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানও। সব মিলিয়ে জমজমাট রবিবার। তবে ছুটির দিন হওয়ায় ট্রেন, বাস, মেট্রোর সংখ্যা এমনিতেই কম, তাই অসুবিধায় পড়তে পারেন পরীক্ষার্থীরা। সেই কথা মাথায় রেখেই রবিবার কলকাতা মেট্রোয় মিলবে বাড়তি পরিষেবা। টেট পরীক্ষার জের, রবিবার মেট্রোয় বাড়তি পরিষেবা।
কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে রবিবার সারাদিনে 130টির পরিবর্তে 234টি মেট্রো চলবে। এর মধ্যে 117টি আপ এবং 117টি ডাউন মেট্রো। সকাল 9টার পরিবর্তে দমদম এবং নিউ গড়িয়া থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল 6:50-এ। রাতের শেষ মেট্রোর সময়সূচিতে কোনো পরিবর্তন নেই। রবিবার মেট্রোয় বাড়তি পরিষেবা। সকাল 6:50 কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, সকাল 6:50 দমদম থেকে কবি সুভাষ, সকাল 6:55 দমদম থেকে দক্ষিণেশ্বর, সকাল 7টা দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ। এবছর টেট পরীক্ষার্থীর সংখ্যা 3 লক্ষের বেশি। গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 50% কম। পরীক্ষার সময় দুপুর 12টা থেকে 2:30 পর্যন্ত। রাজ্য পরিবহন দফতরের উদ্যোগ। রাজ্য পরিবহন দফতরের তরফেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। পরীক্ষার্থীরা যাতে সমস্যার মুখোমুখি না হন তার জন্য পরিবহন দফতরের আধিকারিক এবং কর্মীদের ছুটি বাতিল হয়েছে। রাস্তায় পর্যাপ্ত সংখ্যক বাস, অটো, ট্যাক্সি যাতে চলে সেই নির্দেশও দিয়েছে রাজ্য। পরীক্ষার জন্য হেল্পলাইন নম্বরও চালু করেছে পর্ষদ। টেট পরীক্ষার পাশাপাশি একই দিনে রয়েছে গীতা পাঠের অনুষ্ঠানও, তাই শহর জুড়েই থাকছে কড়া নজরদারি। কলকাতা টিভি। নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। ফের ঊর্ধ্বমুখী পারদ। বছর শেষে শীতের আমেজে কিছুদিনের বিরতি। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার কারণে বঙ্গে শীতে বাধা। দক্ষিণবঙ্গে শীতের আকাল। বড়দিনের আগে কলকাতা থেকে উধাও ঠান্ডা। দুই বঙ্গেই একটু একটু করে বাড়ছে তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে শুক্রবারের তুলনায় শনিবার পারদ চড়েছে আরও 1 ডিগ্রি। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.9 ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা বেড়ে হয়েছে 16.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার কারণে বঙ্গের শীত প্রবেশে বাধা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই তাপমাত্রা বাড়ছে রাজ্যে। বড়দিনের রাতে শীত অনুভূত হলেও দিনের বেলায় শীতের লেশমাত্র থাকবে না। কাজেই উৎসব মরশুমের শীতের রং বেরঙের পোশাক পরা, জমজমাট পিকনিকেও খানিকটা বাধা। পশ্চিমী ঝঞ্ঝার জেরে শনিবার ও রবিবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটতেই পাহাড়ে ফের শীতের মরশুম। এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও আকাশ আংশিক মেঘলা থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গে শীত পেতে অপেক্ষা নতুন বছরের। শাশ্বতী রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। এখন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।